বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। কোটি কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। নমস্কার, শুভ সন্ধ্যা। আর রঞ্জনদা বললেন কি আমি একটু নলিনাক্ষ সান্যালের বিষয়ে বলবো। নলিনাক্ষ সান্যাল ছিলেন অ্যাকচুয়ালি যুগান্তর গ্রুপের মেম্বার ছিলেন। যুগান্তর গ্রুপটা আপনি জানেন বাঘা যতীনের গ্রুপ ছিল। তো সেই বাঘা যতীনের গ্রুপের একজন মেম্বার ছিলেন। যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অ্যাটেম্প্ট হয়েছিল বালেশ্বরের কাছে জার্মান আর্মস ড্রপ করার। তো সেই সময় নলিনাক্ষ সান্যাল ওনার ওয়ান অফ হিজ মেনি ফলোয়ার্স ছিল। তারপরে উনি তারপরে প্রেসিডেন্সি কলেজে পড়ছিলেন। আর আশুতোষ মুখার্জির ফেভারিট স্টুডেন্ট ছিলেন সিরকা 1920 অরসো। তারপরে উনি কংগ্রেস পার্টিতে সিআর দাসের কারণে জয়েন করলেন। তো সেই সময় বেঙ্গল ভলেন্টিয়ার্স বলে একটা গ্রুপ বানানো হয়েছিল, যেটা নেতাজি বানিয়েছিলেন। সেটাতেও নলিনাক্ষ সান্যালের ওটা ওই গ্রুপটা বানানোর ওনার হাত ছিল কিছুখান। তারপরে নলিনাক্ষ সান্যাল তারপরে লন্ডন গেলেন, ওখানে উনি পিএইচডি করলেন। পসিবলি আম্বেদকরের পরে সেকেন্ড ইন্ডিয়ান টু গেট আ পিএইচডি ফ্রম এলএসসি হচ্ছেন নলিনাক্ষ সান্যাল। আর তারপরে ভারত ফিরে আসলেন। তো অনেক ক্ষেত্রে কংগ্রেস পার্টিতে ওনার কাজ করতেন, অনেক কিছু অনেকবার জেলও গেছিলেন। বীণা দাসের সঙ্গে ওনার খুব মানে খুব ক্লোজ ছিলেন। তো বীণা দাস যখন জেল পাঠানো হলো আফটার হার অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট, তখন নলিনাক্ষ সান্যালকে কোয়েশ্চেনিং করা হয়েছিল, জেল টেল পাঠানো হয়েছিল। যাই হোক, যখন 1938 বা 39-এ যখন নেতাজি কে কংগ্রেস প্রেসিডেন্টের থেকে সরিয়ে দেওয়া হলো, গান্ধিয়ান গ্রুপ সরিয়ে দিল, তখন একটা প্রবলেম উঠলো বেঙ্গল কংগ্রেসে। কেন কি বেঙ্গল কংগ্রেস নিশ্চয়ই পুরোভাবেই নেতাজির মানে ওটা মেন লিডার ছিলেন নেতাজি। তো তখন কোনোই লিডার থাকলেন না। তখন কি করা হলো, কি পুরোভাবে বেঙ্গল কংগ্রেস ভেঙে পড়লো। একদিকে ছিলেন শরৎ বোস, আর যারা আরেক দিকে ছিলেন যারা লেফট গ্রুপ ছিলেন, যারা তারা লেফট গ্রুপের লোকেরা তখন শরৎ বোসের সঙ্গে গিয়ে জয়েন করলেন। আর এই ফরওয়ার্ড ব্লকের তখন বানানো হলো। কিন্তু আগে যারা যুগান্তর গ্রুপের ফলোয়ার ছিল নেতাজির, তারা একটা সেপারেট গ্রুপ বানালো। আর তারপরে গান্ধীজির সব গ্রুপ ছিল, সবাই মিলে তখন খুব নিজেদের মধ্যে অনেক মারপিট হলো। কিন্তু তারপরে ওরা ভাবলো কি যুগান্তর গ্রুপ যেহেতু দুটো সাইডেরই থেকে ওদের লিঙ্ক ছিল, তাই জন্য নলিনাক্ষ সান্যাল যেহেতু যুগান্তর গ্রুপের লিডার ছিলেন, ওনাকে চিফ হুইপ বানানো হলো অফ দি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে কংগ্রেস পার্টি। তো যখন 1943-তে বেঙ্গল ফ্যামিন হয়েছিল, তখন নলিনাক্ষ সান্যাল চিফ হুইপ ছিলেন বেঙ্গল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে। আর যখন ফজলুল হকের গভর্নমেন্ট যখন ফজলুল হকের গভর্নমেন্ট ভেঙে পড়লো আর এসপি মুখার্জি কে বের করে দেওয়া হলো, তখন এসপি মুখার্জি আর নলিনাক্ষ সান্যাল মিলে এই বেঙ্গল ফ্যামিনের যে পলিসিস ছিল তার বিরুদ্ধে অনেক কাজ করেছিলেন সেই সময়। তারপরে নতুন ইলেকশন হলো 1946-এ। তখন যখন শরৎ বোস
একটা ইউনাইটেড বেঙ্গলের জন্য সুহারবর্দীর সঙ্গে কাজ করতে শুরু করলেন, তখন এসপি মুখার্জি বুঝতে পারলেন কি এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। কিন্তু এসপি মুখার্জির কাছে, হিন্দু মহাসভার কাছে বেশি মেম্বার ছিল না, তখন সাপোর্ট বেস ছিল না। তো উনি তখন নলিনাক্ষ সান্যালের কাছে গেলেন। আর নলিনাক্ষ সান্যাল আর এসপি মুখার্জি যেহেতু আগের থেকে ওনাদের ওই ফ্যামিলির সময়ের ওদের মানে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিল, তো দুজনে মিলে ওরা তারপরে সেকেন্ড টিয়ার যা লিডারশিপ ছিল বেঙ্গল কংগ্রেসে, তাদের একজন একজন করে এই ইউনাইটেড বেঙ্গলের এগেনস্টে ওদের দাঁড় করানো হলো। তো তাই জন্য যখন এই অ্যাসেম্বলিতে যখন ভোট হলো, তখন এই পার্টিশনের ভোট ওরা করলো। নয়তো শরৎ বোসের কাছে ছেড়ে দেওয়া হতো, তাহলে আমরা এই পুরো ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখন বাংলাদেশে হতাম। তো নলিনাক্ষ সান্যালের এটাতে একটা বড় যোগদান আছে। তারপরে আরেকটা যোগদান আছে কি, মালদা ডিস্ট্রিক্ট আগে কেন কি ওদের 50-50 ছিল হিন্দু আর মুসলিমদের মধ্যে, ওটাকে ব্রিটিশ সময় ওরা চেয়েছিল ওটাকে ইস্ট পাকিস্তানের দিয়ে দিতে। তো যেহেতু নলিনাক্ষ সান্যাল একটা ট্রান্সপোর্ট ইকোনমিস্ট ছিলেন, উনি কেস বানালেন কি the riverine tract of the Hooghly port must be left with West Bengal. তো সেই কারণে মালদা ডিস্ট্রিক্ট came to West Bengal, otherwise it was to go to East Pakistan. তো নলিনাক্ষ সান্যালের এইটাই হচ্ছে কন্ট্রিবিউশন। আপনারা তো সবাই জানেন কি কোভিড এর কারণে আমাদের এখানে অর্থনীতিতে অনেক রকমের আঘাত পড়েছে, সেটা তো বিশ্বের সবই দেশে হয়েছে, কিন্তু ভারতেও হয়েছে। এটা নিয়ে আমরা কি করছি? প্রথমত একটা জিনিস আপনাদের বুঝতে হবে কি, এইটা একটা স্প্রিন্ট নয়, এটা হচ্ছে একটা ম্যারাথন। তো অনেক দেশে ওরা কি করেছে, শুরুতেই একটা বড় প্যাকেজ দিয়ে দিয়েছে, আমরা রিবিল্ড করব এই করে, তারপরে এরম এরম করব। তো ইউকে তে একটা বড় প্যাকেজ দিয়েছে, জাপানে বড় প্যাকেজ দিয়েছে, ইউএসএও বড় কত $3 ট্রিলিয়ন প্যাকেজ দিয়েছে। আমরা সেটা ভারতে করিনি। কেন? এই জন্য করিনি কেন কি আমাদের 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 মানে চিন্তাধারা এটা হচ্ছে কি, যখন আমরা লকডাউনে হচ্ছি সেখানে টাকা খরচা করে কোনো লাভ নেই। কেন কি আমরা তো লকডাউনে তো ডেলিবারেটলি জিনিসটাকে কম্প্রেস করে রেখেছি। আমরা যদি এই ডেলিবারেট কম্প্রেশনে টাকা খরচা করি তো তাতে কি লাভ হবে? তাই জন্য আমরা খুব চিন্তা করে ভেবে চিন্তে টাকা খরচা করছি। কিন্তু তার মানে নয় কি আমরা পরে করব না। আমরা এখন আমরা যেটা আমরা খরচা করছি আর আমাদের যে মনিটারি পলিসিতে ইন্টারেস্ট রেট কমাচ্ছি, সেটা এটাই হচ্ছে ওটার মানে ওটা আমাদের যে এম হচ্ছে, সেটা হচ্ছে কি অর্থ ব্যবস্থাকে আমরা কুশন করতে পারি। এটাতে রিবিল্ডিং ফেস একদিন আসবে, সেটাতে আমরা এখনো পৌঁছাইনি। আমরা কি করার চেষ্টা করছি এখন হচ্ছে শুধু এটাকে কুশন করতে, যাতে যারা খুবই গরিব ওদের কাছে কিছু পয়সা হোক, ওদের কিছু খেতে পায়। তো এটাতে আমরা ডিরেক্ট ট্রান্সফারে করছি, ডিরেক্ট ট্রান্সফারে আমরা খাবারও পাঠাচ্ছি, ওদের অ্যাকাউন্টসে, জনধন অ্যাকাউন্টসে পয়সা পাঠাচ্ছি। তো এইটাই হচ্ছে ওটাতে কুশন। সেরকম করেই আমরা চাই কি যে আমাদের স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ হচ্ছে ওদেরও একটা কুশন করার জন্য আমরা 100% গ্যারেন্টি লোন দিচ্ছি। তো ব্যাংকসদের বলা হয়েছে আপনি এই স্মল ইন্ডাস্ট্রিকে লোন দিন, আর যে নতুন লোনটা দেবেন সেই নতুন লোনের উপরে গভর্নমেন্ট থেকে 100% গ্যারেন্টি দেবো। যে যদি কেন কি অনেক ব্যাংক দিতে চায় না, ওরা বলবে এখন দেখুন এরকম স্থিতিতে যদি আমরা লোন দিই, এই কোম্পানিগুলো তো বন্ধ হয়ে যাবে, তো আমাদের সব ব্যাড লোন হয়ে যাবে, লস হবে। তো যেহেতু ওরা সব ভয় পাচ্ছে, আমরা পুরো 100% লোন গ্যারেন্টি দিয়ে ব্যাংক থেকে লোন দেওয়ার চেষ্টা করছি। তাছাড়াও আমরা যারা এই মাইগ্রেন্ট লেবার যারা ফিরে যাচ্ছে নিজের মানে মহারাষ্ট্র, গুজরাট, কেরালা থেকে ইউপি, বিহার, বেঙ্গলে ফিরে যাচ্ছে, ওদের জন্যও আমরা নতুন করে স্কিমস বানাচ্ছি, যাতে ওদের যখন ওরা গ্রামে পৌঁছায় ওখানে ওরা কাজ পায় এই নরেগা স্কিমের দিয়ে। তো ওর জন্য আমরা অনেকখানি নতুন টাকা দিয়েছি। কিন্তু শুধু এসব করলে তো আমরা শুধু কুশন করতে পারবো, রিবিল্ডিং হবে না, সেটা আমরা জানি।
সেটার জন্য আমরা অন্যভাবে জিনিস করছি। প্রথমত আমাদের কিছু স্ট্রাকচারাল মানে লং টার্ম রিফর্মস করারও দরকার। সেগুলো কি? আমরা আপনারা তো যারা মানে পশ্চিমবঙ্গের মানে আর্থিক ইতিহাস জানেন কি হয়েছিল এই লেবার লস এর জন্য। স্ট্রাইক করে ইউনিয়ন বাজি করে আমাদের যে কলকাতার কাছাকাছি যে সব উদ্যোগ ছিল সবগুলো বন্ধই হয়ে গেল। তো এটার কারণটা কি ছিল? এটার কারণ ছিল আমাদের যে লেবার লস সেইগুলো কিন্তু শিল্পীদের প্রোটেক্ট করার জন্য নয়। ওটা শুধু ইউনিয়ন লিডারদের প্রোটেক্ট করার জন্য। তো সে কারণে আমরা যে লেবার লস গুলো হচ্ছে আমরা সেগুলো 1940s আর 50s এর থেকে আমাদের কাছে এই লেবার লস গুলো আছে। সেগুলো আমরা ধীরে ধীরে বদলিয়ে দিচ্ছি। প্রথমবার মানে আহ, এতদিন আমরা রিফর্মস করেছি 1991 এর পরে, কিন্তু তারপরে আমরা এখন এই লেবার লস গুলো বদলাচ্ছি। তারপরে আমরা একটা এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট ছিল, তার সঙ্গে একটা এপিএমসি অ্যাক্ট ছিল। সেটার কারণে কি হতো হতো কি চাষিদের বলা হতো কি তোমরা যে ধান আর যা ইচ্ছে তোমরা আহ, মানে তোমাদের যা যা প্রডিউস সেটা তোমরা যেখানে ইচ্ছে বিক্রি করতে পারবে, তোমাদের এই এজেন্টের কাছে গিয়ে এই মন্ডিতে গিয়ে বিক্রি করতে হবে। তো এই যে সিস্টেমটা ছিল তাতে কি হতো, তাতে প্রথমত চাষা চাষিদের ঠিক করে দাম পেত না। যারা ওই ট্রেডিং করতো, যারা ট্রেডিং তাদের উপরে বারবার রেড হতো, তা ওরা ওই কোনো স্টোরেজে ওরা ইনভেস্ট করতো না। আমাদের বলা হতো কিন্তু এই ট্রেডার কোনো নিশ্চয়ই হোর্ডার, এরা খুব খারাপ লোক, কিন্তু আসলে কি হতো এদের এটা অ্যাকচুয়ালি পুরোপুরি এই ইন্সপেক্টর আর পলিটিশিয়ানরা টাকা বানানোর ধান্দা ছিল। এটাতে এই ট্রেডারদের কোনো দোষ ছিল না। কিন্তু আমাদের একটা এরকমই সিস্টেম বানানো হয়েছিল এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, যার কারণে আমাদের চাষিরা একদম মানে যা ওরা প্রডিউস করে তাদের দামই পায় না। আর এই সিস্টেমটাকে শুধু এই ট্রেডারদের উপরে ওটার দোষ ঢালা হতো। আমরা এই এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টকে আমরা সরিয়ে দিয়েছি। আর এটা সরিয়ে দেওয়ার কারণে এবার থেকে চাষিরা যেখানে যাকে চায় বিক্রি করতে পারে, তার মানে একটা এগ্রিকালচারাল ফ্রি মার্কেট বানানো হয়েছে। আর এই এগ্রিকালচারাল ফ্রি মার্কেট, আর যেহেতু আমরা পুরো দেশে এখন জিএসটি বানিয়ে দিয়েছি, তো এখন একটা কমন ফ্রি এগ্রিকালচারাল মার্কেট প্রথমবার ইন্ডিয়াতে করা হয়েছে। আর এটা করতে আমাদের 70 বছর লেগেছে। সেটা খুবই মানে মানে দুঃখের কথা। কেন কি যে এই এপিএমসি অ্যাক্ট আর এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট যেগুলো আমরা সরিয়েছি, সেটা সেটার বেসিসটা কি ছিল? সেটা বেসিস ছিল যেই সিস্টেম যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যেই লজ গুলো দিয়ে আমরা ওপিয়াম আর নীল মানে যেটা দিয়ে আমরা চাষাদের ফোর্স করে ওদের ওদের ওদের, ওইসব ওদের বলতাম কি তোমরা নিজেদের গ্রো করবে। তো সেই লজ গুলোর থেকেই এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট এসেছিল। আর ওই নীল আর ওপিয়াম এর যে লজ গুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা এখন গিয়ে মানে এই মাসে আমরা এটাকে সরিয়েছি। তো এটা মানে একটা ঐতিহাসিক একটা বলবো রিফর্ম। তো সেটা করা হয়েছে। তো এরকম করতে করতে আমরা স্ট্রাকচারাল রিফর্মও করছি। আরো বলবো কি আগে গিয়ে আরো নতুন ভাবে আমরা আরো ডিমান্ড সাইড মেজার্স করব। সেটার জন্য কিছুদিন আরো লাগবে, কেন কি এটা লকডাউন শেষ হওয়ার পরে করা দরকার। কেন কি লকডাউনের সময় আমরা যদি আরো খরচা করার চেষ্টা করি তো কোনো লাভ হবে না, কিন্তু কেউ খরচা করতে পারবে না। কিন্তু এই জিনিসটা যে লকডাউনটা ধীরে ধীরে আমরা শেষ করে দিচ্ছি, খতম করে দিচ্ছি, তখন আমরা নতুন করে ডিমান্ড ড্রাইভিং মেজার্স এখন অ্যানাউন্স হবে একটা একটা করে। কিছু গরিবদের জন্য হবে, আর কিছু বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস সেটাও আমরা অ্যানাউন্স করব। তো সেই দিক থেকে আমরা ধীরে ধীরে ইকোনমিটা চালিয়ে দেবো। এটার একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে কি আমাদের কাছে অনেকে বলবে কি ফিসকাল সাইডে কোনো স্পেস নেই, আমরা কিছু করতে পারবো না। এটা পুরোভাবে ঠিক নয়। যদিও আমাদের উপরে রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের কাছে ফিসকাল স্পেস আছে, কিছু আছে। আর মনিটারি সাইডে অনেক জায়গা আছে, আমরা অনেক কিছু করতে পারি।
বিশ্বে এখন ইন্টারেস্ট রেট জিরোতে অনেক দেশে, সেখানে আমাদের ইন্টারেস্ট রেট বেশ ভালো দেখে উঁচু। তো সেটাকে আমরা অনেক ভালো অনেকখানি কমিয়ে দিতে পারি। যেরকম আমি গভর্নমেন্ট আজকেও 10 বছরের যদি বন্ড বিক্রি করে তো 6% এ বিক্রি করে। সেটাকে আমরা 4% ও করে দিতে পারি। তো ইন্টারেস্ট রেট তো কমিয়ে দিতে পারি। সেই যে স্পেসটা আছে শুধু ভারত আর কয়েকটা অন্য দেশের কাছে আছে। ইউএস এর এখন ইন্টারেস্ট প্রায় 0, জার্মানিতে ইন্টারেস্ট রেট নেগেটিভ, জাপানের ইন্টারেস্ট রেট নেগেটিভ। তো ওরা ইন্টারেস্ট রেট কমিয়ে ইকোনমিকে আবার রিভাইভ করতে পারে না, আমরা কিন্তু করতে পারি। তো আমরা ধীরে ধীরে নিজেদের সব ইন্টারেস্ট রেট গুলো কমিয়ে দেবো। আর সেই কমিয়ে দিতে আমাদের সেটাও একটা ইম্পালস আছে। আমরা আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে কি বিশ্বের যে এখন সাপ্লাই চেইনস গুলো হচ্ছে, সেই সাপ্লাই চেইনস গুলো এখন অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিজ চায় কি ওরা চায়নার থেকে বের করে অন্য অন্য দেশে নিয়ে যাচ্ছে। কিছু ভিয়েতনামে যাচ্ছে, কিন্তু আমাদের দেশেও কিছু আসছে। আর সেই কাজটা আমরা অলরেডি খুব সিরিয়াসলি করছি। আর আপনি দেখবেন কিছু কিছু রাজ্য আছে যেখানে ওরা এটা খুব সিরিয়াসলি এটার উপরে কাজ করছে। যেরকম ইউপিতে আমরা ভাবি কি এটা একটা স্টেট যেখানে খুব একটা ওরা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, সেটা আগে ছিল, হবে। কিন্তু যোগী আদিত্যনাথ এইবার খুবই এই ফরেন ইনভেস্টমেন্ট আর ডোমেস্টিক ইনভেস্টমেন্ট নিয়ে খুবই কম্পিটিটিভ রিফর্মস করছে। লেবার রিফর্মস হচ্ছে, ল্যান্ড বেসড রিফর্মস হচ্ছে, নতুন প্রজেক্ট করা হচ্ছে। আর খুবই প্রোঅ্যাক্টিভলি ওরা গিয়ে আহ, এই ইনভেস্টমেন্টটাকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক নতুন নতুন জিনিস করছে। তা ইউপি মতন যদি রাজ্যে নতুন নতুন জিনিস করতে পারে, তো আপনি ভেবে দেখুন তো অন্য অন্য দেশে রাজ্যে কি করা যেত, কি কি করা হচ্ছে। কিন্তু আমি এটা দুঃখে থেকে বলবো কি, পশ্চিমবঙ্গে এটা নিয়ে খুব একটা বেশি এখনো হয়নি। হতে পারে কি আগে যে হবে, এখন অব্দি আমরা কোনো প্রোঅ্যাক্টিভ খুব একটা যে আমরা এই স্পিরিটটা দেখছি এখনো হয়নি। সেটা এখনের সরকারের উপরে দোষ দিয়ে হবে ঠিক হবে না। এটার 40-50 বছরের ইতিহাস আছে এটার। আমরা পুরোভাবেই যে ওয়ার্ক কালচার পশ্চিমবঙ্গে সেটাকে পুরোভাবেই নষ্ট করে দিয়েছি। যা হিউম্যান ক্যাপিটাল ছিল পশ্চিমবঙ্গে আর কলকাতায়, সেই হিউম্যান ক্যাপিটালটা ধীরে ধীরে দেশে আর বিদেশে চলে গিয়েছে। এখানে আমাদের এই ওয়েবিনারেই অনেক লোক হবে যারা কলকাতা থেকে, তারা কলকাতায় অনেক অনেক রকমের ওদের কাছে স্কিল আছে, হিউম্যান ক্যাপিটাল আছে, কিন্তু ওরা সেই স্কিলটাকে কলকাতাতে কোনোভাবে এটার অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওদের বিশ্বে ঘুরে ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে গেছে বা দিল্লি গুরগাঁওতে গেছে বা নিউ ইয়র্কে কোথাও কোথাও গিয়ে ওরা অনেক কিছু বিজনেস করেছে, প্রফেশনাল কন্ট্রিবিউশন করেছে, কিন্তু কলকাতাতে করতে পারেনি। আর এইটা নিয়ে আমি এখন কলকাতার বিষয়ে বলতে চাই। কেন কি পূর্ব পূর্ব ভারতে শুধু একটা বড় আরবান ক্লাস্টার আছে। আরবান ক্লাস্টারের কেন দরকার? এই জন্যে কি আমরা যদি আধুনিক উদ্যোগ, সার্ভিস যাই হোক, সেটা একটা বড় আরবান ক্লাস্টার না হলে করা খুবই কঠিন। আপনি পশ্চিম ভারতে দেখবেন এইটা একটা ক্লাস্টার আছে, মুম্বাই, পুনে, আহমেদাবাদ। এই ট্রায়াঙ্গুলার ক্লাস্টারে থেকে অনেকখানি ইনভেস্টমেন্ট হয়, ইনোভেশন হয়, রিস্ক টেকিং হয়। ওখানে স্কিল ক্লাস্টার আছে, ফাইন্যান্সিয়াল ক্লাস্টার আছে। তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সেরকম দক্ষিণ ভারতে দেখবেন হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের কারণে অনেক কিছু হয় যেটা মানে এমনিতে অন্যভাবে এটাকে মিমিক করা বা বিল করা কঠিন। কেন কি ওখানে একটা ক্লাস্টার হয়ে গিয়েছে। তো এই ক্লাস্টার থেকেই ওরা নিজেদের মধ্যেই ট্রেড করতে করতে ইকোনমিটা বাড়ছে অনেকখানি। তো আপনি যদি দেখেন অনেক ইন্ডাস্ট্রি আছে যারা এই 3-4টে ক্লাস্টারের মধ্যেই ঘুরছে। সেরকম ভাবে উত্তর ভারতে হচ্ছে একটা বড় ক্লাস্টার হচ্ছে দিল্লি এনসিআর। তাছাড়াও আছে চণ্ডীগড়ে ছোট ক্লাস্টার আছে, ভোপালে ছোট ক্লাস্টার আছে, জয়পুরে ছোট ক্লাস্টার আছে। কিন্তু এই দিল্লি এনসিআরটাই হচ্ছে উত্তর ভারতে মানে মেন আরবান ক্লাস্টার। কিন্তু পূর্ব ভারতে কি ক্লাস্টার? पटना नेन, ये
ভুবনেশ্বর, গুয়াহাটি এরা খুবই ছোট শহর। যেহেতু কলকাতা অনেক বছর ধরে বিশেষ কিছু মানে ইকোনমিক অ্যাক্টিভিটি করেনি, তো ধীরে ধীরে এই ক্লাস্টার গুলো, বিশেষ করে আমি বলবো ভুবনেশ্বরে একটা কিছু একটা ক্লাস্টার হয়ে উঠেছে। কিন্তু তবুও এই যে ক্লাস্টারিংটা হচ্ছে সেটা এখনো খুবই ছোট কলকাতার তুলনায়। 50 বছর ডিক্লাইন হওয়ার সত্ত্বেও আমি বলবো কি কলকাতায় এখনো যে ক্লাস্টারটা আছে, কিছু ইনস্টিটিউশন আছে, ন্যাশনাল ইম্পর্টেন্স এর ইনস্টিটিউশন আছে, যেরকম আমি বলবো যে ন্যাশনাল আর্কাইভস আছে, ন্যাশনাল মিউজিয়াম আছে ইন্টেলেকচুয়াল স্পেসে, কিছু বড় কোম্পানিও আছে যেরকম কোল ইন্ডিয়া, আইটিসি, এখনো ভালো স্কুল কলেজ আছে, এখনো কিছু ইন্ডাস্ট্রিয়াল বেসও আছে। তো এখনো আমি বলবো কি কলকাতাকে ফিরিয়ে আনা যাওয়া, মানে আমরা ফিরিয়ে আনতে পারি। একটা পুরোভাবেই নতুন ক্লাস্টার বানানো খুবই মানে খুবই কঠিন জিনিস। তো যেহেতু একটা ক্লাস্টার আছে, মানে পুরো পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনতে গেলে আপনাকে কলকাতাকে ফিরিয়ে আনতে হবে। এই কলকাতাকে ফিরিয়ে আনা একটা খুবই মহত্বপূর্ণ, একটা খুবই বলবো গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের বিষয়ে ভাবতে হবে কি এটাকে কিরম করে ফিরিয়ে আনবো। আহ সেটাকে আনার জন্য একটা হিউম্যান ক্যাপিটাল ফিরিয়ে আনতে হবে। অন্য অন্য কিছু আর করুন, কিন্তু যদি হিউম্যান ক্যাপিটাল ফিরে আসে না, তাহলে হিউম্যান ক্যাপিটাল যদি ক্লাস্টার হয় না, যদি তাহলে এটা কোনোদিনই হবে। তো কিরম করে সেটা করা যাবে? তো একটা জিনিস হচ্ছে কি ওখানে একটা দরকার আমাদের একটা, যে আগে যে বেঙ্গল রেনেসন্সের যে একটা স্পিরিট ছিল, সেটা কি স্পিরিট ছিল? সেটা ছিল একটা রিস্ক টেকিং স্পিরিট। আমরা ভাবি কি দ্বারকানাথ ট্যাগোর খুব বড় সোশ্যাল রিফর্মার ছিলেন। আসলে উনি সোশ্যাল রিফর্ম কিছু করেছিলেন, কিন্তু মেনলি তো উনি বিজনেসম্যান ছিলেন। রাজা রামমোহন রায় ব্যাংকার ছিলেন। এরা সবাই মানে ওরা বিজনেস করতেন, ওরা রিস্ক টেকার ছিলেন। যেহেতু ওরা বিজনেসেও রিস্ক টেক করতেন, তাই জন্য অন্য জিনিসেও ওরা আর্টসে সোশ্যাল রিফর্ম সবকিছুতেই রিস্ক টেকার ছিলেন। তো এই রিস্ক টেকিং যে কালচার, সেটাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের এই একটা অ্যারোগেন্স আছে কি আমরা বাঙালিরা বিজনেস ভালো করি না, কিন্তু আমরা খুব ভালো আর্ট কালচার এসব করি। এসব বাজে কথা। কেন কি কালচার আর্ট is derived from economic strength. When Bengal lost its economic strength, it ultimately lost its cultural and intellectual basis as well, and we have to accept that. We have not, আমরা খুব মানে ভালোবাসি বলতে কি হ্যাঁ বেঙ্গল রেনেসন্সের মানে স্বামী বিবেকানন্দ ছিলেন, বঙ্কিমচন্দ্র ছিলেন, রবীন্দ্রনাথ রবি ঠাকুরও ছিলেন, নেতাজির সিআর দাসের মতন বড় বড় অনেক রকমের আমরা খুব বলি সায়েন্টিস্ট ছিলেন, সত্যজিৎ রায় ছিলেন। তারপরে কিন্তু আজকে সত্যজিৎ রায় কে, আজকে রবি ঠাকুর কে, আমরা তো জানি না। কেন কি যখন আমাদের ইকোনমিক বেসিসটাই ভেঙে পড়েছে, তখন ওটার সঙ্গে সঙ্গে ইন্টেলেকচুয়াল বেসিসটাও ভেঙে পড়েছে। তো এই যে আমাদের ইন্টেলেকচুয়াল অ্যারোগেন্স, যেটা বলবো আপিল, যেটা আমরা এখনো ধরে রেখেছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। যখন যেদিন আমরা একটা একটা মানে বলবো when we just rediscover in ourselves amount of sobriety about what our real state of Bengal is, that will be the moment when we'll be able to rebuild Bengal. So that requires us to have a certain, we have to get rid of this intellectual arrogance first if we want to rebuild Bengal. Once we have done that, we will be able to go back to Bengal and put back one by one, put back the bricks that are needed to build Bengal. Thank you. With that, let me pass it back. সঞ্জীববাবু নমস্কার। আপনার এই বইটা, এটা একটা রেভলিউশনারি বই, একটা বৈপ্লবিক বই। কেন এই জন্য বলছি, দ্য ওশান অফ চার্ন, দ্য ওশান অফ চার্ন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। এটা ইতিহাস দেখার দৃষ্টিকোণ বদলে দেয়। যে আমরা চিরকাল দেখে এসেছি ইতিহাস হচ্ছে ডাঙার ইতিহাস, ল্যান্ডের ইতিহাস। তার মানে চিরকালই ওই খাইবার পাস দিয়ে আসে লোকে, আমাদের পিটিয়ে আমাদের লুট করে চলে যায়।
এর বাইরেও যে একটা বড় ইতিহাস আছে এটা আপনি দেখিয়েছেন। তো যে ওশনের ইতিহাস, সমুদ্রের ইতিহাস, তার মাধ্যমে ট্রেডের ইতিহাস। তো ফ্রম জিম্বাবুয়ে টু সাউথ ইস্ট এশিয়া, মাজাপাহিত, এভরিথিং দিয়েছেন। আপনি এখানে বাংলার জায়গাটা খুব কম রেখেছেন। তো বাংলা প্র্যাকটিক্যালি উল্লেখ মাত্র আছে। চাঁদ সদাগর, জগৎ শেঠ, তারপরে এই গঙ্গাড়ারি, এদের এদের নিয়ে কবে লিখবেন? কেন বলছি, আমাদের হ্যাঁ, যে সামনের লড়াই, সেই লড়াইয়ে আমাদের পুঁজি চাই। আপনি বললেন যে বাঙালি রিস্ক টেকার, প্রমাণ করতে হবে, প্রমাণ করার জন্য বই চাই। ঠিক। আপনি আমি আমি ঠিকই বলছেন কি এটা তে আমার আছে বঙ্গের বিষয় আছে, আমি লিখেছি। কিন্তু হ্যাঁ, আমি চেয়েছিলাম কি এটা ইন্ডিয়ান ওশনের যে ইতিহাস সেটা নিয়ে করি। আমার নিজের পার্সোনাল অ্যাটাচমেন্ট ওটাতে আমি যেহেতু আমি দিইনি, কিন্তু যেরকম আমার কাছে মানে আর্কিওলজিক্যাল প্রুফ ছিল সেই হিসেবে করেছি। যেরকম আপনি বলবেন চাঁদ সওদাগরের গল্প, ঠিক আছে, কিন্তু সেটার যে আমার কাছে কোনো আর্কিওলজিক্যাল প্রুফ নেই। তো একটা প্রবলেম, একটা সমস্যা আছেই কি আমাদের এই যে এইসব যে আমাদের ওরাল হিস্ট্রি আছে সেটার এখনো ঠিক করে আমরা নিজেরাই ঠিক করে রিসার্চ করিনি। আমি খুব ভালো করে এগুলোর উপরে যে কি বলবো ম্যারিটাইম হিস্ট্রির ওপরে বাঙালি হিস্টোরিয়ানসরা বিশেষ কিছু লেখেনি। যদুনাথ সরকার আর এরাও মানে বেঙ্গল আর পূর্ব ভারত নিয়ে লিখেছে, কিন্তু তাতেও ম্যারিটাইম হিস্ট্রিটা খুব একটা ওরা লিখেনি। ওরা টেরেস্ট্রিয়াল হিস্ট্রি নিয়েই মোটামুটি বেশি লিখেছে। তো যেহেতু আমার কাছে ম্যাটেরিয়াল কম ছিল সেহেতু আমি লিখিনি ওটার বিষয়ে। কেন কি আমি চাইতাম না কি নিজের পার্সোনাল প্রেফারেন্স গুলো এটাতে আসে। কিন্তু আমি আরেকটা বই আমি সেটা রিসার্চ করেছি যেটাতে বেঙ্গলের মানে খুব বড় এটাতে গুরুত্বপূর্ণ একটা রোল আছে। সেটা হচ্ছে বিপ্লবীদের ইতিহাস। সেটা শরদিন্দু বাবু জানেন আমি এটা রিসার্চ তো করে ফেলেছি, কিন্তু লিখতে পারছি না, সময় পাচ্ছি না লেখার জন্য। তো এই ইতিহাসে পাঞ্জাব, মহারাষ্ট্র আর বেঙ্গল এই তিনটে রাজ্যের অনেক এটাতে কন্ট্রিবিউশন আছে। সেই সেই ইতিহাসে অনেক কিছু লিখবো আমি বেঙ্গলের হিস্ট্রি। কেন কি বেঙ্গলের যে কন্ট্রিবিউশন আমাদের ফ্রিডম স্ট্রাগলে, সেটাকে প্র্যাকটিক্যালি এই গান্ধী নেহরু ন্যারেটিভে একদম পুরোভাবেই আমরা মানে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা মানে সাইডে কিছু একটা পড়বে, হ্যাঁ নেতাজি ছিলেন, উনি কিছু একটা করেছিলেন, আইনে হলো বাস, এতখানি কি লোকেরা জানে, আর কিচ্ছু জানে না। ওরা রাসবিহারী বোসের নামই জানে না। মানে আমি নিজে মানে অ্যাডাল্ট হয়ে রাসবিহারী বোসের বিষয়ে শিখেছি। আর সেটাও আমি আগে ভাবতাম কি কলকাতার যে রাসবিহারী অ্যাভিনিউ অ্যাটলিস্ট ওটা রাসবিহারী বোসের নামে। আমি পরে জানলাম ওটা হচ্ছে অন্য আরেকজন রাসবিহারী ঘোষের নামে ওই রাস্তাটা। যখন কি রাসবিহারী বলবো, আপনি যদি বিপ্লবীদের দিক থেকে ভাবেন তো রাসবিহারীর রোল প্র্যাকটিক্যালি যে কংগ্রেসের ইউনিভার্সে যেটা গান্ধীর রোল ছিল, সেটা রাসবিহারী বোসের রোল ছিল বিপ্লবীদের ইউনিভার্সে। কিন্তু ওর নামটা প্র্যাকটিক্যালি আমরা সরিয়ে দিয়েছি। বাঙালিরাই জানে না কি ওর কি কি ওর কি গুরুত্বপূর্ণ, কি ওর কি করেছিল, মানে বাঙালিরাই জানে না। তাছাড়াও মানে শ্রী অরবিন্দকে আমরা এরকম স্পিরিচুয়াল লিডার হিসেবে ভাবি, কিন্তু শ্রী অরবিন্দ ছিলেন অ্যাকচুয়ালি অরিজিনাল মানে এই রেভলিউশনারি মুভমেন্টের ফাউন্ডিং ফাদার ছিলেন। তাছাড়াও অনেক অনেক আছে। মানে কলকাতাতে যে বিবিডি বাগ সবাই জানে, নামটা জানে, বিনয় বিনয় বাদল দীনেশ, কিন্তু এরা যে কে ছিল, ওরা কি করতে চেষ্টা করছিল, প্র্যাকটিক্যালি কেউ বলতেই পারবে না। আমি নিজেই জানতাম না, আমি এই রিসার্চ করতে গিয়ে আমি শিখেছি। তো যদি আমার মতন লোক যে মানে ইতিহাসে এতখানি ইন্টারেস্ট রাখে, আমি নিজেই যখন জানি না, আর আমার নিজের ফ্যামিলির এত হিস্ট্রি আছে এই এই রেভলিউশনারি মুভমেন্টে, আমি নিজেই যদি জানি না, তাহলে অ্যাভারেজ লোক তো জানেই না। তো এই ইতিহাসটাকে ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হয়েছে। আর এটাকে ফিরিয়ে আনা দরকার। অবশ্য পুরো ইতিহাস পশ্চিমবঙ্গে আর মানে
পূর্ব ভারতে আরো ইতিহাস আছে যেটা মানে এনশিয়েন্ট টাইমস থেকেও নেওয়া যায়, কিন্তু এই মানে এই রেভলিউশনারি মুভমেন্টের হিস্ট্রিটাকে যদি আমি ফিরিয়ে আনতে পারি সেটাতেই অনেক আছে, কেন কি এটা এখনো লিভিং হিস্ট্রি। যখন আমি রিসার্চ করছি, আমি কলকাতাতে এই গোল পার্কে আর এই রামকৃষ্ণ মিশনে একটা লেকচার দিচ্ছিলাম। সেই লেকচার দেওয়ার পরে অনেক লোকে আমার কাছে এলো কি হ্যাঁ আপনি যে বলছেন আমার একজন দাদু ছিল, দাদুর বন্ধু ছিল, দাদুর বড় ভাই ছিল, আমার ঠাকুমার ভাই ছিলে, এরম এরম করেছিল। তার মানে এই যে ইতিহাসটা আছে এখনো ওরাল হিস্ট্রিতে আছে, এখনো ফোক মেমোরিতে আছে, কিন্তু সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। সেটা সেটা আমি চেষ্টা করছি। ধন্যবাদ। একটা অর্থনীতির উপর প্রশ্ন এসছে। তন্ময় দে কৃষ্ণনগর কলেজ থেকে প্রফেসর তন্ময় দে জিজ্ঞেস করেছেন যে ভারতের অর্থনীতি পুনরায় কিভাবে স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে? তো নরমাল। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে কি, আমরা যখন এই রিবিল্ড ফেজে যাব, সেটার মানে নয় কি আমরা প্রি কোভিড মানে যে স্থিতি ছিল সেটাতে ফিরে যাচ্ছি। সেই যে যেটা সেই প্রি কোভিড ইউনিভার্সটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা যে পোস্ট কোভিড ওয়ার্ল্ডে ফিরে যাব, সে বিশ্বের যে ওই ওই পোস্ট কোভিড বিশ্বের যা লজিকটা হবে সেটা একদমই নতুন হবে। সেটাতে ওটা নিজের জিও স্ট্র্যাটেজিক লজিক হবে, ওর নিজের টেকনোলজি হবে, কনজিউমার বিহেভিয়ার সেটাতে অন্য রকমের হবে, সাপ্লাই চেইন অন্য রকমের হবে। আর এটা বুঝে রাখা দরকার কি আমরা এটা চেষ্টা করি না কি আগে যেরকম চলছিল সেটাকেই ফিরিয়ে আনার চেষ্টা করি, সেটা করা এখন সম্ভব নয়, কেন কি এটা নষ্ট হয়ে গেছে। আমরা যেরকম এখন ওয়েবিনার করছি, আমরা করতে করতে আমাদের এটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এই 3 মাসে আমরা সবাই এত ওয়েবিনার করেছি, এটা স্বাভাবিক হয়ে গেছে। তো এটার কি মানে কোনো মানে এটা কোনো ইম্প্যাক্ট আসবে না? আসবে। অনেক জায়গায় দেখবো কি অনেকে অফিসে ফিরেই যাবে না, বা আমরা অনেক কিছু অনলাইন করতে শুরু করবো যেটা আগে আমরা করতাম না। তো এটারও একটা ইম্প্যাক্ট আসবে। তো এটা ইম্পর্টেন্ট কেন? কেন কি যখন আমরা পোস্ট কোভিড ইকোনমিকে বানানোর চেষ্টা করছি, যে অর্থনীতি যে আমরা যে মানে আর্থিক ব্যবস্থাকে যখন ফিরিয়ে আনবো, সেই ব্যবস্থাটা যে সিস্টেমটা সেটা আগের থেকে কিরম ভাবে আলাদা হবে সেটা কিন্তু বলা খুবই কঠিন। তো যেহেতু এটা এত আনসার্টেনটি আছে, তো সেটাতে আমরা এটা করা ভুল হবে কি আমরা এইটাই করতে চাই। আমরা যদি আগের থেকেই মনে রাখি, মন থেকে বলি কি এই হবে, এইটা হবে, এটার জন্য এটা করা উচিত, তাহলে আমরা এটাতে কিছুই করতে পারবো না। কেন কি হবে কি অ্যাকচুয়াল ইভেন্ট যেগুলো হবে সেটা তো একদম অন্যরকম করে হবে। সেই জন্যই যেখানেই মানে প্ল্যানিং বেশি করে তো সবসময় ফেল হয়। প্ল্যানিং কমিশন তাই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদের কি দরকার? আমাদের ফ্লেক্সিবিলিটি দরকার, অ্যাডাপ্টেশন দরকার। কেন কি যা যা হবে সেটা প্রেডিক্ট করা ইম্পসিবল। যদি প্রেডিক্ট করা ইম্পসিবল, তার মানে আমরা কি করতে পারি? আমরা শুধু নিজেকে ফ্লেক্সিবল রাখতে পারি। ফ্লেক্সিবিলিটি মানে লেবার লজ ফ্লেক্সিবল হওয়ার উচিত, আমাদের প্রাইভেটাইজ করার দরকার। কারণ কি এই পাবলিক সেক্টর কোনোদিনই ফ্লেক্সিবল হতে পারবে না। আমরা অনেক 70 বছর ধরে চেষ্টা করেছি, এটা করা অসম্ভব। আমাদের নতুন নতুন করে ইন্ডাস্ট্রি আনতে হবে, সেটার জন্য আমাদের ক্যাপিটাল চাই। তো সেটা কিছু আমাদের নিজেদের দেশ থেকে হবে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাপিটালেরও দরকার, যেটাতে এই আমাদের যে নতুন স্টার্ট আপ হবে এরা আগে করতে পারে। ট্যাক্স সিস্টেমকে সিম্পলিফাই করার দরকার। সরকারের যে বিউরোক্রেটিক সব সিস্টেমস আছে সেগুলোকে ধ্বংস করে দিয়ে সরিয়ে দেওয়ার কথা। আর অনেকখানি রাজ্যের লেভেলেও হবে, এটা শুধু কেন্দ্র সরকারের না। তো আমি বলবো কি এটা অনেক রাজ্যে ওরা বুঝতে পেরেছে, ইজ অফ ডুইং বিজনেস, আমরা তাই জন্য ইনভেস্ট করছি। কিন্তু পশ্চিমবঙ্গে এইটা এখনো ধীরে ধীরেই চলছে। কেন কি আমাদের মাথার ভেতরে একটা কোনো ঢুকে গেছে যে আমরা কোনোদিনই এন্টারপ্রেনিয়র হতে পারবো না। যখন কি আমাদের নিজেদের ইতিহাস দেখবেন, তো আপনি দেখবেন ভারতের সবচেয়ে বড় পোর্ট কোথায় ছিল? যখন মৌর্য সাম্রাজ্য ছিল, গুপ্তা সাম্রাজ্যের সময় সবচেয়ে বড় ইন্ডিয়াতে কোথায় পোর্ট ছিল? সেটা ছিল তাম্রলিপ্তিতে, সেটা হচ্ছে খড়গপুরের কাছে। তার সঙ্গে আরেকটা বড় পোর্ট ছিল, সেটা ছিল কলকাতার কাছে
চন্দ্রকেতু এরকম বড় বড় যখন আমাদের কাছে ইকোনমিক এনজিন ছিল, তো আমরা কি মানে বাঙালিরা কি বিজনেস রিস্ক নিতে পারতাম না? পারতাম, কিন্তু এখন আমরা ভয় পাই। কেন কি আমাদের নিজেদের মাথার ভিতরেই ঢুকে গেছে কি আমরা বিজনেস করতে পারি না। কিন্তু এটা আমাদের নিজেদেরই প্রবলেম। এটা এটা আমাদের কেন কি বাইরে গিয়ে তো আমরা করতে পারি। তো ধন্যবাদ। সিস্টেমস এর বিষয়ে আমরা বলছিলাম কি বোস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সাউন্ড সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড। তো সেটা কি বাঙালি যদি আমেরিকাতে গিয়ে করতে পারে, কলকাতাতে কেন করতে পারে?